বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করানো আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছে লাখো তরুণ, যারা প্রথমবারের মতো পা রাখছে ভোটের ময়দানে। তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। দর্শক, এমন তরুণ অভিজ্ঞতার মুখে শুনবো আগামীর ভাবনা। এসব নিয়ে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, সাথে আছে হিমাদ্রি রাহা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব গাইবান্ধা যে সংসদীয় আসনগুলো আছে, অর্থাৎ 1, 2, 3, 4 ও 5 এসব আসন নিয়ে জানবো সেখানকার সাধারণ মানুষের কথা। সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলো যারা মনোনীত প্রার্থী আছে, মনোনয়ন প্রত্যাশী আছে, তাদের নির্বাচনী ভাবনা। বিগত নির্বাচনী বছর যেগুলো ছিল সেখানে এই আসনগুলোর পরিসংখ্যানগুলো আমরা একটু দেখে আসতে চাই। নির্বাচনী বছর 1991 সালে গাইবান্ধা 1 থেকে হাফিজুর রহমান জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে তিনি নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 28,776। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মাওলানা আব্দুল আজিজ। তিনি জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছিলেন 22,732 ভোট। অর্থাৎ খুব একটা ভোটের ব্যবধান ছিল না, মাত্র 6,000 ভোটের ব্যবধান আমরা দেখতে পাচ্ছি। আমরা গাইবান্ধার 2 আসনে নির্বাচনী বছর 1991 যদি দেখতে পাই, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আব্দুর রশিদ সরকার 49,930 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বাকশাল থেকে লুৎফুর রহমান। তিনি 25,324 ভোট সেখান থেকে পান। প্রায় অর্ধেকেরও বেশি ভোটের ব্যবধান সেখানে ছিল। আমরা পরবর্তী আসন গাইবান্ধা 3, ডক্টর TIM ফজলে রাব্বি চৌধুরী 56,869 ভোট পেয়ে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আবু তালেব মিয়া। তিনি 39,872 ভোট পেয়েছেন বাকশাল থেকে। আমরা গাইবান্ধা 4 সংসদীয় আসনের পরিসংখ্যানটি দেখতে চাই। 1991 সালে জাতীয় পার্টি লুৎফুর রহমান চৌধুরী 44,784 ভোট সেখান থেকে পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আফাজউদ্দিন আহমেদ 28,052 ভোট। জামায়াত থেকে দাঁড়িপাল্লায় তিনি সেখান থেকে 28,052 ভোট পান। আমরা গাইবান্ধা 5 আসন যদি দেখতে চাই, 1991 সালে অ্যাডভোকেট ফজলে রাব্বি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে 43,816 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল ইঞ্জিনিয়ার নুরুল নবী প্রধান। তিনি 29,258 ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। আমরা দেখছিলাম পরিসংখ্যানগুলো। দর্শক, আমরা এতক্ষণ পরিসংখ্যানগুলো দেখছিলাম। পরিসংখ্যানের পর আমরা এবার গাইবান্ধার যে সংসদীয় আসনগুলো আছে সেখানে যারা মনোনীত প্রার্থী আছে, মনোনয়ন প্রত্যাশী আছে, তাদের নির্বাচনী ভাবনা, তাদের নির্বাচনী প্রতিশ্রুতি একটু জেনে আসবো। সুন্দরগঞ্জ একটি অত্যন্ত অবহেলিত এবং দারিদ্র্যপীড়িত উপজেলা। এই উপজেলার উন্নয়নমূলক কাজের জন্য যেগুলি আমরা নির্বাচনী ওয়াদাবদ্ধ হয়েছি, যে সুন্দরগঞ্জের পূর্বাঞ্চলে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা এবং যুব সমাজের কর্মসংস্থানের জন্য আইটি সেন্টার গড়া এবং ক্ষুদ্র কুটির শিল্প স্বল্প বিনিয়োগের মাধ্যমে ক্ষুদ্র কুটির শিল্প স্থাপন করা এবং সুন্দরগঞ্জের রাস্তাঘাট জনপদগুলি অনেক রাস্তাঘাট কর্দমাক্ত কাঁচা, সেগুলি আমরা সংস্কার এবং কিছু রাস্তা নতুন নির্মাণের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রায় ৬৭টি ইউনিয়ন তিস্তা নদী বেষ্টিত, সেই এলাকার ঘিরে আমরা সেখানকার মানুষের পারাপারের জন্য, যাতায়াতের জন্য সাঁকো নির্মাণের ব্যবস্থা আমি করেছি। এভাবে আমাদের ছোটোখাটো যে সমস্ত উন্নয়ন করা দরকার সেটা আমরা করছি। পাশাপাশি যেগুলো বড় মাপের উন্নয়ন করা দরকার, আমাদের সুন্দরগঞ্জের এখনও অর্ধেকের বেশি রাস্তা এখনও কাছে। তো আমার পরিকল্পনা আছে, আমি যদি ইনশাল্লাহ বিজয়ী হতে পারি তাহলে এই রাস্তার উন্নয়ন কল্পে যে কাজ করা দরকার সেটা আমরা করব। আমার প্রতিশ্রুতি যে গাইবান্ধা সদর 2 আসনে অগ্রাধিকার ভিত্তিতে যে সমস্ত জনগণের জনস্বার্থে উন্নয়নমূলক কাজ করার প্রয়োজন সেগুলো আমি বলেছি। তো 5 বছরে আমি ম্যাক্সিমাম কাজটা শেষ করার ওয়াদাবদ্ধ হয়েছি। আমাদের এই উন্নয়নমূলক কাজ, যোগাযোগ ব্যবস্থা, কাঁচা রাস্তা পাকাকরণ, শিক্ষা খাতের বিষয়ে গাইবান্ধা এগ্রিকালচার ইউনিভার্সিটি করা, পরিকল্পনাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করেছে। এখানে আমি যদি একটু স্বতন্ত্র কিছু পরিকল্পনা রাখি, এর মধ্যে আমি একটি পরিকল্পনা রেখেছি হচ্ছে চর পর্যটন। অর্থাৎ গাইবান্ধায় যে চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলকে আমি একটি পর্যটন, বিশেষ সংরক্ষিত পর্যটনের আওতায় নিয়ে আসবো আর কি।
আওতায় আনলে হবে কি, এবং এখানকার চর তো বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু গাইবান্ধায় আমরা একটা বিশেষ পরিকল্পনা রাখবো, যার মাধ্যমে আমাদের যে দেশের বিভিন্ন জেলা থেকে, যেমন কিশোরগঞ্জে মানুষ যাচ্ছে বা চট্টগ্রামে যাচ্ছে, কক্সবাজারে যাচ্ছে, এইভাবে আমাদের জেলার চরেও তারা আসবে এবং সেভাবেই তৈরি করবে। এখানে একটা বিশেষ কর্মসংস্থান তৈরি হবে। আমাদের এখানে 13টি ইউনিয়ন রয়েছে, একটি পৌরসভা। এই 13টি ইউনিয়নের মধ্যে বেশ কয়েকটা ইউনিয়ন নদী কবলিত। এই চরাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য রাস্তাঘাট, স্কুল, কলেজ, অবকাঠামো উন্নয়নের ব্যাপারে তাদের সঙ্গে পরামর্শ ভিত্তিক যা গ্রহণ করা দরকার, পদক্ষেপ নেওয়া দরকার, ইনশাল্লাহ আমরা তাই করব। আর আমাদের গাইবান্ধায় হাসপাতাল রয়েছে 250 সদস্য শয্যা বিশিষ্ট। এই হাসপাতালকে আরও উন্নত করা, এখানে আইসিইউ, সিসিইউ নেই, এখানে আইসিইউ, সিসিইউ যাতে অ্যাড করা যায় সে ব্যাপারে আমাদের পদক্ষেপ থাকবে ইনশাল্লাহ। আমি আমার এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে চাই। এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে গেলে প্রথমে হচ্ছে এলাকার মানুষের কর্মসংস্থান। এই ক্ষেত্রে বিশেষভাবে আমরা মহিলাদের কর্মসংস্থানের দিকে প্রধান দৃষ্টি দিতে চাই। আমরা আমাদের যুবক, অসংখ্য কোটি কোটি বেকার যুবক রয়েছেন, যারা শিক্ষিত বেকার রয়েছেন, তাদেরকে আমরা আইসিটি প্রশিক্ষণের মধ্য দিয়ে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করব এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে তারা লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবে। আমার এলাকার জন্য আমরা 2টি উপজেলাকে আসলে সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে যমুনা সেতুর সাথে কিভাবে কানেক্ট করা যায়, এবং বাহাদুরাবাদ এবং ফুলছড়ি বালাসী ঘাটে যে যমুনা নদী, এই যমুনা নদীতে একটা টানেল অথবা একটা ব্রিজ করা মানে যায় কিনা সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। অবশ্যই আমরা সরকার গঠন করলে সেটি করা সম্ভব হবে। এছাড়াও কর্মসংস্থানের জন্য আইটি সেক্টর এবং আইটি গবেষণা কেন্দ্র স্থাপন করে আমরা ইংরেজিতে ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধি করে আমরা ফ্রিল্যান্সিংয়ের ব্যবস্থা এখানে করব। আল্লাহর রহমতে যখন সমর্থনে বিজয়ী হতে পারি, তাহলে অবশ্যই এই এলাকার উন্নয়নের জন্য যথেষ্ট কাজ করবো ইনশাল্লাহ। প্রথম যে কাজটা হচ্ছে আমার শাখাটা ফুলছিরে আমাদের কঞ্চিপাড়া সৈয়দপুর থেকে শুরু করে আমাদের উড়িয়া, উদাখালী, গজারিয়া, তারপরে সাগাররা উপজেলা হলদিয়া ইউনিয়ন পর্যন্ত নদী শাসন করবো ইনশাল্লাহ। আর এরেন্ডা বাড়িতেও নদী শাসন কাজ করব। আর সেই সঙ্গে আমাদের যে যমুনা একটা ব্রিজ হওয়ার কথা ছিল 1971 সালের আগে থেকেই, সেই যমুনা ব্রিজ এখন সিরাজগঞ্জে রয়েছে। আমি এমপি নির্বাচিত হলে ইনশাল্লাহ আমাদের বালাসী থেকে বা ফুলছড়ি থেকে বাহাদুরাবাদ পর্যন্ত একটা টানেল অথবা একটা যমুনা ব্রিজ করব। আর সেই সঙ্গে আমাদের ফুলছড়ি এলাকায় কোনো বিশ্ববিদ্যালয় কলেজ নয়, বিশ্ববিদ্যালয় কলেজ করব। আমরা শুনছিলাম মনোনয়ন প্রত্যাশী এবং প্রার্থী যারা ছিলেন তাদের নির্বাচনী ভাবনা, প্রতিশ্রুতি। দর্শক, এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। মাহমুদুন নবী টিটুল, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড পার্লামেন্টে। টিটুল, আপনার কাছে প্রথম যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, আমরা অতীতে পরিসংখ্যানগুলো দেখছিলাম, পরিসংখ্যান যাই হোক, বিগত দিনের নির্বাচনগুলোতে কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। আপনাদের দীর্ঘদিনের জোট সঙ্গে কিন্তু এবার আপনাদের মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী। যদিও জাতীয় পার্টির একটা অবস্থান ছিল, ওদের নির্বাচনমুখী যাত্রা নিয়ে এখনও দ্বিধান্বিত, আওয়ামী লীগ মাঠে নেই। সব কিছু মিলিয়ে কি মনে হচ্ছে আগামী নির্বাচনে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা কতটা হবে? আমরা আশা রাখি আগামী নির্বাচন গাইবান্ধা 5টি আসনে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে তৈরি হবে। এর একটি উদাহরণ হচ্ছে গাইবান্ধা সদর 2 আসনে 18 সালে যে নির্বাচন সকাল 10টা পর্যন্ত নির্বাচন হয়েছিল, সেখানে ধানের শীষের প্রতি এই 8টা থেকে 2 ঘন্টার ভোটে মনে করেন 80,000 ভোট এখানে আমরা পেয়েছি। ধানের শীষের অতীতে যে অবস্থা ছিল, এখানে বায়বীয় একটি আবেগ ছিল, লাঙ্গল প্রতীকের প্রতি এরশাদ সেন্টিমেন্ট ছিল। এর কারণে আমাদের ভোট এই সময় যেভাবে পাওয়ার কথা ছিল আমরা পাইনি। বর্তমানে এই সিচুয়েশনটি সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। এখন সম্পূর্ণ বিএনপির প্রতি এলাকার মানুষের একটি আবেগ তৈরি হয়েছে। আমার দেশ নেত্রীর নির্ভীক এবং আপোষের নেতৃত্বের কারণে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, আমাদের এই 5ই আগস্টের আন্দোলন, তিনি এই দেশের বাইরে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়ে একটি
ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর যে ভূমিকা রেখেছেন, অগ্রণী ভূমিকা রেখেছেন, এই কারণে গোটা জেলায় বিএনপির একটি জাগরণ তৈরি হয়েছে। আমরা মনে করি 5টি আসনেই বিএনপি ব্যাপক ভোটে বিজয়ী। নিশ্চয়ই, হ্যাঁ, সেই প্রত্যাশা আপনারা রাখতেই পারেন, কিন্তু মাঠের চিত্র যদি বলতে চাই, আপনাদের যেটি বলছিলাম একসময় জোটসঙ্গী, এখন আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী গণভোট ইস্যু, তো আপনাদের সাথে কিছু মত আছে। বড় দল আপনারা, বড় দলে কিছু তৃণমূলও কিন্তু বিরোধ আছে। সেই বিরোধের কথা যদি বলি, আপনাদের প্রতিদ্বন্দ্বীদের কথা যদি বলি, তারা আসলে আপনাদের কতটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে মনে করছেন? দেখেন, একটি বড় দল থাকলে সেখানে মত পার্থক্য থাকবে। একটা গণতান্ত্রিক দেশে বিভিন্ন মত হতেই পারবে। আমাদের যারা জোট সঙ্গী ছিল তারা আমাদের মাঝে আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। তারা তো কোনোদিনই আমাদের সঙ্গে যে আমরা সেখানে নেতৃত্বে ছিল, আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচন করেছে। আর তারা যদি প্রতিদ্বন্দ্বিতা করে, জনগণ দেখবে। এখানে তো এটা কোনো ঘটনা বলে আমি মনে করি। আজকে যে বৃহৎ দলগুলো যারা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছেন, এখানে আমরা ভোট করছি আমাদের সঙ্গে, তারা তো কোনোদিনই আমাদের চেয়ে বেশি ভোটে অগ্রগামী ছিল। এখন ভোট করবে, এটা করতেই পারে। আমরা তো ভোটের মাঠে থাকবো এবং তারাও থাকবে, জনগণ তাদের পছন্দ করবে। তবে যেই হোক, আমাদের ধানের শীষের যে জোয়ার বা জনপ্রিয়, সেটাকে সেই হিসাবে তাদেরকে আমরা প্রতিযোগী মনে করছি, কিন্তু তেমন প্রতিদ্বন্দ্বিতা তাদের সঙ্গে হবে। অর্থাৎ আপনারা যথেষ্ট আশাবাদী, আপনাদের গাইবান্ধার যে সংসদীয় আসনগুলো আছে আগামী নির্বাচনে আপনারা সেখানে সেই আসনগুলো আপনারা জিততে পারবেন। আরেকটি বিষয়, যে বড় দলে সবসময় বড় দলে বিভেদ থাকবে, বড় দলে অনেক প্রার্থী থাকবে, কথা আমরা সবসময় শুনি, সবাই বলে আসে, কিন্তু এই ধরনের বিরোধগুলোতে শেষ পর্যন্ত মাথা ব্যথার কারণ হয় যারা ভোটার তাদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করে। এ বিষয়ে আসলে আপনি কি বলবেন, আপনার পর্যবেক্ষণ কি? আমরা দেখেন, আমরা দীর্ঘদিন থেকে নির্যাতিত, আমরা দীর্ঘদিন আন্দোলনের মাঠে ছিলাম। আমাদের ভিতরে যে প্রার্থী, আমরাও প্রার্থী ছিলাম, আমরাও নির্বাচন, যখন এই নির্বাচনে আমাদের কারো ভিতরে আমাদের প্রার্থী নেই, কোনো প্রকার দ্বন্দ্ব থাকবে। আমাদের এবার সকলেরই কথা, ধানের শীষ প্রতীককে তারা সার্বিক আপ্রাণ চেষ্টা করবে ধানের শীষের প্রতীককে বিজয়ী করার জন্য। এখানে প্রার্থীকে সেটা বিবেচ্য বিষয়। বিষয়টা হচ্ছে ধানের শীষ প্রতীকটা। নিশ্চয়ই, অর্থাৎ নির্বাচন আসলে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যে প্রার্থী থাক না কেন তার পক্ষ হয়ে আপনারা কাজ করবেন এবং সে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য আপনারা একসাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ মাহমুদ নবী টিটুল, আমাদের সাথে মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে যুক্ত হয়ে আপনার নির্বাচনী পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত আছেন, তিনি হচ্ছেন জেলা জামায়াত ইসলামী আমির মোহাম্মদ আব্দুল করিম। তার সাথে আমরা এখন কথা বলবো, তিনি জানবো তার পর্যবেক্ষণগুলোকে আগামী নির্বাচন ঘিরে। মোহাম্মদ আব্দুল করিম, আপনাকে স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমরা বিগত দিনে পরিসংখ্যানগুলো দেখছিলাম, সেখানে পরিসংখ্যানগুলোতে আপনারাও সেই আসনগুলোতে ভালোই লড়েছেন। প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, এরাও ছিল, কিন্তু এবারে নির্বাচনী প্রেক্ষাপট ভিন্ন। আমরা যেটা বলতে চাই যে কতটা আশাবাদী আপনারা এবারে ভিন্ন প্রেক্ষাপটের নির্বাচনে সংসদীয় আসনগুলোতে জয়লাভের ব্যাপারে? আপনাদের প্রস্তুতি বা কেমন? ধন্যবাদ। আমরা সারা দেশব্যাপী তো জামায়াত ইসলামের ব্যাপারে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরে গোটা দেশে বাংলাদেশ জামায়াত ইসলামের ছাত্র শিবিরের একটা গণজোয়ার। এরপরে গাইবান্ধা জেলার কথা যদি আমরা বলি, যে গাইবান্ধা জেলা আমরা এর আগেও 3টি আসনে নির্বাচন করেছিলাম, সুন্দরগঞ্জ, পলাশবাড়ি, সাদুল্লাহপুর এবং গোমেদগঞ্জ। সেখানে কিন্তু আমরা সেকেন্ড প্লেসে ছিলাম এবং 2001 সালে সুন্দরগঞ্জ আমাদের এমপি নির্বাচিত হয়েছিল মৌলানা আব্দুল আজিজ, এবং 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত সংসদ দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে গাইবান্ধা গোটা জেলায় যে 5টি আসন, 5টি আসনের 5টাতে আমাদের
জনপ্রিয়তা অনেক বেড়েছে আগের তুলনায়। আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা 5টি আসনে বিজয় হবো ইনশাআল্লাহ। জনপ্রিয়তা বেড়েছে, আসলে এটা মাপকাঠিটা কি? আমরা সব দলকে বন্ধু শুনি যে জনপ্রিয়তা বেড়েছে, আমরা তৃণমূল জনপ্রিয়, সবাই কি আসলে আপনাদের দল করে? দল তো মাঠে তো অনেক রকমই দল করে, সেই জায়গায় আপনাদের ইয়েটা কি, মানে মাপকাঠিটা কি যদি বলেন? আপনি দেখেন আওয়ামী সরকারের সময় 2014 সালে আমরা 4টি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আমি ছিলাম গাইবান্ধা সদরে, সুন্দরগঞ্জ অধ্যাপক মাজেদুর রহমান, এরপরে আমাদের সাদুলেপুরে ছিল সাইদুর রহমান মুন্সি, এবং পলাশবাড়িতে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু ভাই। এই 4টি উপজেলায় কিন্তু আমরা বিপুল ভোটে আমরা 4জন চেয়ারম্যান পেয়েছিলাম, 3জন ভাইস চেয়ারম্যান পেয়েছিলাম। এর তুলনায় কিন্তু 2025 সালে এসে আমাদের আগের তুলনায় অনেক জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বিগত দিনের নির্বাচনগুলো এবং 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপট বিবেচনায় আপনারা বলতে চাচ্ছেন যে আসলে জনগণ আপনাদের পক্ষে আছে। আরেকটি বিষয়, সবশেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই, দীর্ঘ সময়ের জোট সঙ্গী ছিলেন আপনারা বিএনপি, তারাই আপনাদের মাঠে এখন প্রধান প্রতিদ্বন্দ্বী, তারা কতটা চ্যালেঞ্জের মুখে ফেলবে? আরেকটি বিষয়, আপনারা নারীর অধিকার নিয়ে এবং অন্যান্য ধর্মের যারা আছে তাদেরকে কাছে টানার ব্যাপারে আপনাদের বেশ কিছু পদক্ষেপ আমার পরিলক্ষিত হয়েছে। গাইবান্ধায় আপনাদের দলের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপগুলো কিভাবে আপনারা পরিচালনা করছেন নির্বাচনকে সামনে রেখে? যে আমরা গাইবান্ধা জেলায় যে আগের তুলনায় বিএনপির কথা বলছেন, বিএনপি গাইবান্ধা কিন্তু তেমন এর আগে সুবিধা করতে পারে গোবিন্দগঞ্জ ছাড়া। গোবিন্দগঞ্জে বিএনপির এমপি ছিল, 2001 সালে নির্বাচিত হয়েছিল। এরপরে গাইবান্ধা আমরা 4টি আসনে কিন্তু সেকেন্ড প্লেস ছিলাম, একটা আসনে বিজয়ী হয়েছিলাম। আগের তুলনায় আমাদের জনগণের সম্পৃক্ততা অনেক বৃদ্ধি পেয়েছে। আপনি বলেছেন যে নারীদের ব্যাপারে কিন্তু জামাত ইসলামী ওইভাবে কোনো বিষয় চাপিয়ে দেওয়া হবে না। নারীদের অধিকার সংরক্ষণ করা, ইসলাম কিন্তু নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছে। নারী তার অধিকার পুরোপুরি ভোগ করবে, নাগরিক অধিকার, তাদের অন্ন বস্ত্র স্বাস্থ্য চিকিৎসার অধিকার, তাদের মৌলিক অধিকার এটা তারা ভোগ করবে। আর অমুসলিম যারা আছে, অমুসলিম হলো তারা এই দেশের নাগরিক, আমরা সংখ্যালঘু বলবো না, তারা এই দেশের নাগরিক। সকল নাগরিক যারা যে সুবিধা ভোগ করবে, অমুসলিমরা সেই সুবিধা ভোগ করবে। আর ইসলামে অমুসলিমরা হলো পবিত্র আমানত। হ্যাঁ, অমুসলিমদের ব্যাপারে আমরা তাদের নিরাপত্তা, তাদের সার্বিক, তাদের ধর্মীয় পালন, এগুলো সবকিছু আমরা সংরক্ষণ করব। এইভাবে নারীদের ব্যাপারে এবং অমুসলিমদের ব্যাপারে আমরা জিরো টলারেন্স, তাদের কোনো ক্ষতি হোক এটা জামাত ইসলামী চাবে না। আর ইসলাম এই অধিকার দেয় নাই। যে কোনো ইসলামে আছে যে একজন অমুসলিম তার নাগরিক অধিকারও ভোগ করবে, ধর্মীয় অধিকারও সুরক্ষা পাবে। এবং ইসলামে হলো সবাইকে নিয়ে যে আপনাদের নির্বাচনী যাত্রা, সেই যাত্রায় সেই নির্বাচনী রোডে আপনারা চলতে চাচ্ছেন, এটাই হচ্ছে আপনাদের মূল বিষয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার নির্বাচনী পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। জি, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার। দর্শক, আমাদের সাথে এ পর্যায়ে আরও একজন যুক্ত হয়েছেন অতিথি অনলাইনে। তিনি হচ্ছেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গাইবান্ধা জেলা সার্চ কমিটির যুগ্ম সমন্বয়কারী ফিহাদুর রহমান দিবস। ফিহাদুর রহমান দিবস, আপনাকে স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। আসসালামু আলাইকুম। ইসলাম, আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি জানতে চাই, আসলে এনসিপি গণঅভ্যুত্থানের পর একটি নতুন দল সৃষ্টি হয়েছে, তরুণদেরকে নিয়ে নতুন দল। আপনাদের মাঠে আসলে বড় 2 রাজনৈতিক দল এখন মাঠে আছে, বিএনপি, জামায়াত যদি বলতে চাই। কি মনে হচ্ছে এই বড় দলের সাথে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা? দেখুন, প্রতিদ্বন্দ্বিতা আসলে যদি মাঠের ব্যাপারে থাকে, এখানে আমাদের যেটা বিষয়, আমরা তো ভোটটা জনগণের কাছে পাবো। বিপ্লবের পরে ছাত্রদের প্রতি মানুষের যে একটা অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আমরা যখন কাজ করছি তৃণমূলে, তখন আসলে এই যে ভালোবাসার যে প্রতিফলন সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং মানুষ আমাদেরকে প্রচণ্ড পরিমাণে সমর্থন করছে এবং ভালোবাসছে, এবং তারা শুধু বলছে যে তোমরা শুধু এগিয়ে আসো, আমরা তোমাদের জন্য কাজ করব। এবং আমাদের 1 বছরে, যেহেতু ফেব্রুয়ারিতে আমাদের দলটা গঠিত হয়েছে, 1 বছরে আমাদের মাঠ পর্যায়ে আমরা বেশ কিছু ইউনিয়নে ওয়ার্ড পর্যন্তও চলে গিয়েছি। এবং সেই সব ইউনিয়নে আমাদের যে রিফ্লেকশন, মানুষের ভালোবাসার, সেই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এবং আমরাও মাঠে ময়দানে কাজ করছি, এবং তাদের যে ভোটটা, সেটা যেন ভোট কেন্দ্র পর্যন্ত আমরা নিয়ে আসতে পারি, সেই জন্য আমাদের সাংগঠনিক যে সক্ষমতা সেটা আমরা বৃদ্ধি করছি এবং আমরা ঢেলে সাজাচ্ছি নতুন করে। কি মনে হচ্ছে মানুষ আসলে প্রধান 2 দলকে রেখে আপনাদেরকে কেন ভোট দিবে? কারণগুলো কি? দেখুন, প্রধান যে 2 দল, এখানে আওয়ামী লীগ তো চলেই গেছে একদম ফ্যাসিবাদ একটা দল।
এবং এখানে বিএনপি এবং জামায়াত ইসলাম তারাও কিন্তু ক্ষমতায় ছিল। বিএনপি যখন জাতীয় 2001 পার্টির সাল একটা থেকে ভালো অবস্থান সেখানে ছিল, কিন্তু তাদের বিষয়টা এখন স্পষ্ট নয়। জাতীয় পার্টির অবস্থানটা আমরা যদি প্রথমেই আসি যে এখানে বিএনপি এবং জামাত তারা তো ক্ষমতায় ছিল এবং তারা আসলে 2001 সাল থেকে 2006 সালে কি করেছে আমরা বিভিন্ন পেপার পত্রিকা ঘাটলেই দেখতে পারি এবং মানুষও আসলে তাদের ব্যাপারে যে খুব বেশি পজিটিভ, যেটা মাঠের বাস্তবতা আসলে তা বোঝা যায় না, কারণ তাদের কর্মী সমর্থক রয়েছে, তারা মাঠে এইভাবে প্রচার করে বেড়ায় এইবার তো ধানের শীষ আসতেছে, এইবার দাঁড়িপাল্লা আসতেছে, এটা একটা প্রপাগান্ডার মতো ব্যাপারটা। আসলে মাঠের বাস্তবতাটা ওই রকম না। মাঠের বাস্তবতা মানুষ ছাত্রদেরকে নিয়েও ভাবে। আর জাতীয় পার্টির যে বিষয়, এটা আসলে এখন মানে ক্ষয়ে যাওয়া একটা প্রদীপ, এটা নিভে যাওয়া একটা প্রদীপ, সরি। এবং এখানে আসলে আমার মনে হয় না জাতীয় পার্টির আর পুনর্জন্মের কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি। এবং অর্থাৎ মানুষ আওয়ামী আসলে লীগ মাঠে একদমই নিয়ে মুখ জাতীয় ফিরিয়ে পার্টি নিয়েছে। নিভে যাওয়া প্রদীপ, আর বিএনপি জামায়াত তারা প্রোপাগান্ডা চালাচ্ছে, সেই জায়গায় এনসিপি মাঠের জায়গায় অনেক এগিয়ে আছে। এই হচ্ছে আপনার পর্যবেক্ষণ নির্বাচন নিয়ে নিশ্চয়ই। যাই হোক, আপনার জন্য শুভকামনা, অসংখ্য ধন্যবাদ আজকে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এসে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে সময় হলো একটি বিরতির, আপনারা সাথে থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। এরপর যে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইনে গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ আল রাজীব। মোহাম্মদ শরীফ আল রাজীব, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। জি, আপনাদেরকে ধন্যবাদ। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, যে 5 তারিখের পর আমরা দেখেছি মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা করাটা অনেক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, আপনাদের মনোবলের একটি প্রসঙ্গ ছিল। সবকিছু মিলিয়ে 15 মাস পর আমরা এই পর্যায়ে এসে আপনাদের কি অবস্থা সেটা জানাবেন। আর সামনেও নির্বাচন এলে কিন্তু বাড়তি দায়িত্ব পালন করতে হয়, বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়, মাঠের রাজনীতি নিয়ে আপনাদেরকে চিন্তায় থাকতে হয়, সবকিছু মিলিয়ে আপনাদের প্রস্তুতি কেমন? জি, ধন্যবাদ আপনাদেরকে। আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা পুলিশের কোয়ার্টার্সের যে নির্দেশনা ছিল যে আমাদের বাংলাদেশ পুলিশের প্রত্যেকটা ইউনিটে আমাদের যে সকল পুলিশ সদস্য কর্মরত আছে তাদের সাথে একসাথে আপনার ধরেন পজিটিভ পুলিশিং করার জন্য, এবং যে মূলত যে বিষয়টার উপর গুরুত্ব আরোপ করা সেটা হচ্ছে যে সাধারণ মানুষের সাথে পুলিশের যে একটা যোগাযোগ বা একটা সংযোগ, সেটি যাতে সঠিকভাবে যাতে আমরা নিশ্চিত করতে পারি বা সংযোগটা যাতে থাকে, সেই বিষয়ে আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা ছিল। আমরা সেই হিসাবে আমরা প্রত্যেকটা থানা, আমাদের তদন্ত কেন্দ্র, ফাঁড়ি এবং এই ইউনিটগুলোতে যাতে কোনো নেতিবাচক প্রভাব কোনো পুলিশ সদস্যের উপরে না পড়ে এবং তারা যাতে তাদের উপরে অর্পিত যে আইনগত দায়িত্বটা আছে সেটা যাতে তারা পালন করে যেতে পারে, সেই অনুযায়ী আমরা যারা ডিস্ট্রিক্ট লেভেলে কর্মরত আছি আমরা সবসময় এই জিনিসগুলো আমরা থানা লেভেলে এই আমাদের কর্মরত পুলিশ সদস্যদেরকে আমরা দিক নির্দেশনা দিয়েছি এবং তাদেরকে সেইভাবে কাজ করার জন্য বলেছি। তো আমাদের এই পর্যায়ে আপনার প্রশ্ন যেটা হচ্ছে সেটা হলো যে সামনে নির্বাচন, সেই অনুযায়ী স্বাভাবিকভাবে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষার কাজ 24/7 ভিত্তিতে সেটা তো আমরা করেই যাচ্ছি, এবং আসন্ন যে আপনার 13শ জাতীয় সংসদ নির্বাচন সেই উপলক্ষে আমাদের পুলিশের বাড়তি সতর্ক রয়েছে, আমাদের নজরদারি রয়েছে, আমাদের সেন্সিটিভ এলাকাগুলোতে আমাদের টহল রয়েছে। সার্বিকভাবে আমরা এই বিষয়টিতে আমরা গুরুত্ব আরোপ করতেছি যাতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা দেশবাসীকে উপহার দিতে পারি এবং সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং আমাদের পুলিশের পার্টটা যাতে আমাদের উপর যে দায়িত্বটা অর্পিত সেটি যাতে আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি। নিশ্চয়ই আমরাও সেটি চাই, কিন্তু আরেকটি বিষয়, মাঠের রাজনীতি যখন মানে নির্বাচনকে ঘিরে যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের একটা চ্যালেঞ্জ হয়ে যায়। সেই চ্যালেঞ্জ আপনারা কতটা জন্য তৈরি আছেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমরা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পুরোপুরি প্রস্তুত এবং আমি আপনাদেরকে আগেই বলেছি যে পুলিশ যদি জনবিচ্ছিন্ন হয়ে পড়ে, গণবিচ্ছিন্ন হয়ে পড়ে, তখনই তাদের জন্য কাজটি করা কঠিন হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের জেলায় এবং আমি মনে করি যে আমাদের অন্যান্য পুলিশের অন্যান্য ইউনিটগুলোতেও, এই জেলার বাইরে অন্যান্য ইউনিটগুলোতেও আমাদের সকল পুলিশ সদস্য তারা কমিটেড যে তারা সাধারণ মানুষকে তারা পাশে পাবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে এবং তাদের উপরে যে অর্পিত দায়িত্ব তারা সেটা পালন করতে পারবে। তো পরিস্থিতি আমি মনে করি যাতে খারাপ পর্যায়ে না যায় সেজন্য আমরা এখন থেকেই মানুষের সাথে আমরা এইসব বিষয়ে কথা বলছি, এগুলোর মেরিটস, ডিমেরিটস, ঠিক আছে, আইন শৃঙ্খলা বিষয়ে যে বিষয়গুলো সাধারণ জনগণের কিছু দায়িত্ব থাকে সেই বিষয়গুলো নিয়ে তাদের সাথে নিয়মিত আমাদের কথাবার্তা মত বিনিময় হচ্ছে। পাশাপাশি যারা এই সমাজে যারা তালিকাভুক্ত সন্ত্রাসী যারা আছে, অস্ত্র মাদক নিয়ে যারা কারবার করে, তাদের বিরুদ্ধে আমাদের আইনগত অভিযান কিন্তু চলমান আছে, তাদেরকে আমরা আইনি হেফাজতে নিচ্ছি, গ্রেপ্তার করছি, বিজ্ঞ আদালতে সোপর্দ করছি। তো সার্বিকভাবে পুলিশি কার্যক্রম আমাদের স্বাভাবিক আছে এবং আমরা যে কোনো নেতিবাচক পরিস্থিতি ট্যাকল করার জন্য আমরা তৈরি আছি। এবং সবশেষ সংক্ষেপে একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে মাঠে যারা রাজনীতি করে, রাজনৈতিক দল যারা আছে, আইন শৃঙ্খলা একার পক্ষে আসলে সম্ভব নয়, মানে তাদের পক্ষ থেকে আপনারা কেমন সহযোগিতা পাচ্ছেন?
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমরা এখানে যারা বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশী যারা বা আগামী সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন বা চাচ্ছেন, তারা এখানে আমাদের পুলিশ প্রশাসন এখানে কারো উপরই তারা কোনো ধরনের কোনো প্রভাব তারা বিস্তার করছেন না, বা এই ধরনের তাদের কোনো নেতিবাচক মনোভাব এই বিষয়ে আমরা এখন পর্যন্ত লক্ষ্য করি নাই। তো তারা পুলিশকে তাদের পুলিশের মতো করে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে পুলিশের মতো করে দায়িত্ব পালন করবে। তাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের চাপ অনুভব করছি না এবং কোনো প্রেশারও নাই এবং কোনো ধরনের প্রভাবও নাই। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শরীফ আল রাজীব আপনাকে আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার পর্যবেক্ষণ, আপনাদের প্রস্তুতি তুলে ধরার জন্য। ধন্যবাদ ডিবিসি নিউজ আপনাদেরকে। দর্শক, যে বিষয়টি বলছিলাম, আমরা এতক্ষণ মনোনয়ন প্রত্যাশী যারা আছে আইন শৃঙ্খলা বাহিনীর খবরগুলো শুনছিলাম। আমরা শুরুতে যেটা বলছিলাম যে লক্ষ লক্ষ তরুণ কিন্তু প্রথমবারের মতো পা রাখছেন ভোটের ময়দানে। তারা শুধু দর্শক ভোটারই নন, তারা কিন্তু হতে পারেন গেম চেঞ্জারও। আমাদের এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, প্রত্যাশার কথা। একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি, এর মাধ্যমে মানে এমন জনপ্রতিনিধি চাচ্ছি যে জনগণের জন্য, জনগণের উপকারের অর্থে কাজ করবে। এমন প্রতিনিধি যদি আসে যাদের উপর মানুষ আঙ্গুল তুলে কথা বলতে পারবে যে আপনারা এটা কেন করলেন, আমার মনে হয় যখন এটা হবে তখন আমার মনে হয় যে বাংলাদেশ আরো উন্নত হবে, আবার আমার যেই ইচ্ছাগুলো আছে সেগুলো আমার পূরণ হবে। এলাকার উন্নয়নে কাজ করবে। আমরা এমনই কাউকে চাই যারা সৎ, যোগ্য, তারাই উঠুক, আল্লাহ তাদের পাশে থাকুক। আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি জনগণের চিন্তাভাবনা নিয়ে এবং সাধারণ জনগণের সাথে মিলেমিশে কাজ করতে হবে, এমন প্রতিনিধি আমরা প্রত্যাশা করি। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, আর জনপ্রতিনিধি হতে হবে সৎ, হইতে হবে শিক্ষিত হইতে হবে। আমি হচ্ছে একজন নতুন ভোটার আর কি। আমি হচ্ছে কিছুদিন আগেই ভোটার হইলাম। তো আমার আশা হচ্ছে নির্বাচন আঙ্গিনায় যেন কোনো সহিংসতার শিকার কেউ যেন না হয়। আমরা ভালো প্রতিনিধি চাই, যারা আমাদের জন্য, গরিব মানুষের জন্য কাজ করবে, সেরকম নিজের প্রতিনিধি চাই আমরা। নির্বাচনে প্রত্যাশা করছি সারা বাংলাদেশের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। নির্বাচন হলে কিন্তু চায়ের দোকান থেকে শুরু করে অফিস আদালত সব জায়গায় কিন্তু ভোটের আড্ডা নিয়ে একটা জমজমার তর্ক বিতর্ক সব জায়গায় চলে। তো আমাদের এবারের সেগমেন্ট হচ্ছে ভোটের আড্ডা। নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে আমাদের সাথে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ঋতু প্রসাদ। ঋতু, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। কেমন দেখছেন সেখানকার সাধারণ মানুষের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা? হিমাদ্রি, প্রথমে জানিয়ে রাখি যে উত্তরের জনপদ গাইবান্ধায় শীত জেঁকে বসেছে ঠিকই, কিন্তু রাজনৈতিক যে আবহ তা কিন্তু পুরোই উষ্ণ। গ্রামের শহরের ব্যস্ত যে রাস্তা থেকে শুরু করে গ্রামের চায়ের আড্ডা, সবখানেই এখন আলোচনার একটি বিষয় নির্বাচন। সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু নির্বাচনী যে উত্তাপ, এটিতে কিন্তু তারা নানা বিশ্লেষণে সরগরম। আমি এখন আছি গাইবান্ধার তুলসী ঘাটে। এখানে আমার সাথে নানা শ্রেণী পেশার মানুষ আছেন, তাদের কাছে জেনে নেব যে নির্বাচন নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের ভাবনা এবং তাদের প্রত্যাশাগুলো। আমার সাথে আছে এখানে একজন নারী, তিনি জুলাই যোদ্ধায় আপনাকে দেখেছি যে আপনি সামনের সারিতে ছিলেন। তো জুলাই পরবর্তী যে বিপ্লব পরবর্তী যে নির্বাচন, আপনি কেমন নির্বাচন প্রত্যাশা করছেন? প্রথমে আমরা নিরপেক্ষ যে প্রশাসনিক কাঠামো সেটা নিশ্চিত করতে হবে, এবং সেই সাথে যে তরুণরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটা স্বৈরাচার মুক্ত পরিবেশ নিশ্চিত করেছে, সেখানে তরুণরা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোটটা দিতে পারে, এটা নিশ্চিত করতে হবে। এবং সেই সাথে গণপ্রতিনিধি এবং ছাত্র প্রতিনিধিরা যেন নির্বাচনের প্রতিনিধিত্ব করতে পারে, সেজন্য যে জামানত, এই জামানতের যে 50,000 টাকা, এটা কমিয়ে 5,000 টাকা আনা যায় কিনা এটা বিবেচনায় রাখতে হবে। এবং সেই সাথে দখলদার মুক্ত, পেশি শক্তিহীন একটি পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন যে কেমন জনপ্রতিনিধি চান আপনি? আমরা নতুন মুখী চাচ্ছি আর কি, মানে সব দল অংশগ্রহণ করুক আর কি, সব ধরনের দল। আপনি একটু বলবেন যে নির্বাচন কেমন হবে, এই প্রত্যাশা আপনি যেটি করেছেন সেটি কতখানি প্রতিফলিত হতে পারে বলে আপনি মনে করেন? সরকার ঘোষিত 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনে জনগণের বহু আকাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত একটি নির্বাচন, সেই নির্বাচনটি যাতে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সেই নির্বাচনে যাতে সকল মানুষ অংশগ্রহণ করতে পারে, সেই রকম একটি আমরা নির্বাচন চাই। আর আমি গাইবান্ধার মানুষ হিসেবে চাই যে গাইবান্ধায় এমন একজন প্রতিনিধি নির্বাচিত হোক যিনি গাইবান্ধায় একটি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ এবং এখানে কৃষিভিত্তিক শিল্প তৈরিতে কার্যকর ভূমিকা পালন করতে পারে, এই ধরনের একজন আমি প্রতিনিধি গাইবান্ধায় চাই। আপনি কেমন জনপ্রতিনিধি চান? আমি ভালো জনপ্রতিনিধি চাই,
হ্যাঁ, আমরা যাই দেশের কাজ ভালো করবে তাকে আমরা ভোট দেবো। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন যে আপনি কেমন নির্বাচন প্রত্যাশা করেন? আমি প্রথমেই বলতে চাই যে এই বাংলাদেশে নির্বাচন যেহেতু অনেকদিন হয়, উৎসবমুখর হয় না, সেহেতু এবারের নির্বাচন যেন সব দল মিলে, সবাই মিলে, গ্রামগঞ্জে সবাই আনন্দ উৎসব মুখরিত অবস্থায় আমরা একটা সুন্দর মনের মানুষ, সুন্দর নেতা দেখে আমরা এই গাইবান্ধায় ভোট দিতে পারি, তথা বাংলাদেশে এমন সরকার আসুক যা এই দেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে এবং বিশ্বের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে পারবে। ধন্যবাদ আপনাকে। আপনি কেমন নির্বাচন চান? ধন্যবাদ। আমরা বিগত 15 বছর যাবৎ নির্বাচন থেকে বঞ্চিত। তা আমরা এবার আশা করব যেন দেশের প্রত্যেকটা লোক সুষ্ঠু শৃঙ্খলভাবে কেন্দ্রে যা ভোট দিতে পারে। এই জন্য আমি এটাই আশা করি যে আগামী নির্বাচনটা আমাদের জন্য ভালো হবে এবং আমরা নতুন নেতৃত্ব চাই, যারা এর আগে অনেক দুর্নীতি করেছে সেই সমস্ত মুখ আমরা দেখতে চাই না, নতুন মুখ আমরা দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন যে আপনি নির্বাচনে কেমন জনপ্রতিনিধি চান? আমি নির্বাচনে চাই যে সুন্দর একটা মানুষ যেন নির্বাচনে জয় হওয়ার পরে যেন সুন্দরভাবে দেশটা চালাতে পারে, বা সুন্দর একটা পরিবেশে যেন ভোট দিতে পারি, নিরপেক্ষভাবে সব দলে অংশগ্রহণ করুক, আমি এটাই চাই। হিমাদ্রি, আমরা শুনলাম নানা শ্রেণী পেশার মানুষের কাছে তাদের ভাবনা এবং প্রত্যাশার কথাগুলো। সকলেরই কিন্তু একটি কথা যে সুষ্ঠু নির্বাচন হোক এবং সকলে যাতে নিরাপদে নির্ভয়ে ভোট প্রদান করতে পারে, এটি তাদের প্রত্যাশা। নিশ্চয়ই সে প্রত্যাশা আমরা রাখি। ঋতু প্রসাদ, অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনার যে গাইবান্ধার মানুষের নির্বাচনী ভাবনা তুলে ধরার জন্য ভোটের আড্ডার মাধ্যমে। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এই ছিল আজকের মতো, এবং গাইবান্ধার মাধ্যমেই আজকে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টের শেষ হলো। আগামীকাল রাজশাহী পর্ব নিয়ে আমরা থাকবো, সেখানকার জেলা সংসদীয় আসনগুলো নিয়ে আলোচনা করব। ভালো থাকুন।